ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের সর্বোচ্চ নেতার সতর্কবার্তা। তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ট্রাম্প প্রশাসনের আদেশে একসঙ্গে অবৈধ হলেন 5,30,000 অভিবাসী। সাময়িক বসবাসের অনুমতি বাতিল, আইনি ভিত্তি না থাকলে ছাড়তে হবে দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। চলমান হামলায় বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের আশকেলন শহরে ও বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ওদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য তেল আবিবকে আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। অন্যদিকে দেশে দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। উপত্যকার দক্ষিণে হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাসকে হত্যার দাবিও করেছে নেতানিয়াহু বাহিনী। বেইত লাহিয়া ও তাল আস সুলতানে ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। এদিকে ইসরায়েলের আশকেলন শহর লক্ষ্য করে পাল্টা রকেট হামলা চালিয়েছে হামাস। ইয়েমেনের হাউথি বিদ্রোহীরাও তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। এ অবস্থায় কূটনৈতিক পর্যায়ে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে দেশটির প্রতিনিধি ডরোথি শিয়া গাজায় যুদ্ধের জন্য হামাসকেই দায়ী করেন। হামাস অবশিষ্ট বন্দীদের মুক্তি না দিলে গাজার আরও এলাকা দখলের পাশাপাশি উপত্যকাটি নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস। এর মধ্যেই 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে হামাসের হামলা আগেভাগে আঁচ করতে না পারার জেরে গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু সরকারের সেই আদেশ আটকে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ কারণে এখনই নতুন নিরাপত্তা প্রধানের নাম ঘোষণা করতে পারবেন না নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের ভেতরে ক্রমেই তীব্র হচ্ছে সরকার বিরোধী ক্ষোভ। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে মিছিল করেন কয়েকশো মানুষ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য তেল আবিবকে আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেন, তেহরানের বিরুদ্ধে হুমকির ভাষা নয়, কূটনীতিই হতে পারে একমাত্র পথ। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনো পদক্ষেপ নিলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনি। এদিকে ইরানের পর এবার চীনের তেল শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের উত্তেজনা দিন দিন বাড়ছে। শুক্রবার ইরানের নতুন বছরের প্রথম দিন নিজ কমপ্লেক্সে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ সময় যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়ে খামেনি বলেন, তেহরানকে ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না, বরং শত্রুরা যদি হুমকি কার্যকর করতে চায় তাহলে কঠোর জবাব দেয়া হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে অভিযোগ এনে খামেনি বলেন, শত্রুরা চায় ইরানিদের ইসলামী শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিতে, কিন্তু তাদের এই কৌশল ব্যর্থ হচ্ছে। আগামী সপ্তাহে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের বৈঠকের কথা রয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় যেতে 2 মাসের জন্য আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের পর এবার চীনকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। তেহরান থেকে অপরিশোধিত তেল আমদানির অভিযোগে বেইজিংয়ের একটি তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, একতরফা নিষেধাজ্ঞা আরোপের অধিকার ওয়াশিংটনের নেই। চীন তার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। চীন তার স্বার্থ রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেবে। আমরা যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা মানি না। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও ইরান নিজেদের অর্থনৈতিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে। এরই মধ্যে দুই দেশ ডলারের ওপর নির্ভরতা কমিয়ে ইউয়ানে নিজেদের লেনদেন বিস্তৃত করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার প্রশাসনের সিদ্ধান্তে দেশব্যাপী স্থগিতাদেশ জারি না করার কথাও বলেছেন ট্রাম্প।
বিশ্লেষকরা মনে করছেন তার এমন আহ্বানের পর টানাপোড়েন দেখা দেবে মার্কিন বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সম্পর্কে। ট্রাম্প ও তার প্রশাসনের নেয়া নানা পদক্ষেপের বিরুদ্ধে ফেডারেল আদালতগুলো এখন শতাধিক মামলা চলছে। কিছু বিচারক দেশব্যাপী স্থগিতাদেশও জারি করেছেন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিলের আদেশ স্থগিত করা নিয়ে নতুন করে সম্প্রতি বিতর্ক তীব্র হয়ে ওঠে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে বিচারকদের ক্ষমতা সংকুচিত করার অনুরোধ জানিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল বিচারকদের লাগাতার হস্তক্ষেপ প্রশাসনের কার্যক্রমকে ব্যাহত করছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রধান বিচারপতি জন রবার্টস এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই নজিরবিহীন পরিস্থিতি অবিলম্বে সমাধান না করলে দেশ গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, কোনো বিচারিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য হলে তা আদালতে আপিলের মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বিচারকদের বিরুদ্ধে অভিশংসনের আহ্বানকে অনুচিত বলে উল্লেখ করেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া 3 বিচারক সহ কোর্টের বর্তমান কাঠামো তার পক্ষে কাজ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ কতটা সফল হবে তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার এই প্রচেষ্টা মার্কিন বিচার বিভাগের স্বতন্ত্রতা ও নির্বাহী ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবার ট্রাম্প প্রশাসনের আদেশে একসঙ্গে অবৈধ হলেন 5,30,000 অভিবাসী। শুক্রবার কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার অভিবাসীদের সাময়িকভাবে বসবাসের আইনি ব্যবস্থা বাতিল করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 24 এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নীতি অনুযায়ী অভিবাসীদের অবস্থানের জন্য অন্য কোনো আইনি ভিত্তি না থাকলে প্যারোল শেষ হওয়ার আগেই ছাড়তে হবে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন ভেনেজুয়েলার অভিবাসন প্রত্যাশীদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেয় 2022 সালে। পরের বছর যেটিতে যুক্ত হয় কিউবা, হাইতি ও নিকারাগুয়া। এবার ট্রাম্প প্রশাসনের আদেশে একসঙ্গে অবৈধ হলেন 5,30,000 অভিবাসী। স্থানীয় সময় শুক্রবার কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার অভিবাসীদের সাময়িক অবস্থানের অনুমতি বাতিল করে মার্কিন প্রশাসন। আগামী 24 এপ্রিল থেকে এই নীতি কার্যকর হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নির্দেশ অনুযায়ী এই সংখ্যক অভিবাসীদের প্যারোল শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন বেশ কিছু আইনি ব্যবস্থা চালু করেছিল। এর মধ্যে সীমান্ত পারাপারে কড়াকড়িও ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোলের সুবিধাভোগী প্রায় 5 লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্যারোল মর্যাদা বাতিলের কারণে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে। যদিও এরই মধ্যে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় আদালতে মামলা হয়েছে, নিন্দা জানিয়েছেন আইনজীবীরা। এর আগে 6 মার্চ ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় 2,40,000 ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এপ্রিলের মধ্যেই এই মর্যাদা প্রত্যাহার করার পরিকল্পনা করছে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ভারতের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স। গেল বৃহস্পতিবার কর্ণাটকের উচ্চ আদালতে এই মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, দেশটি বেআইনিভাবে গণনিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে প্ল্যাটফর্মটির বিভিন্ন কন্টেন্ট ব্লক করছে। এছাড়া ভারতের সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী বড় পরিসরে সামাজিক মাধ্যম থেকে তথ্য মুছে ফেলার নির্দেশ দিতে পারে। এ ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা এক্সের ব্যবসার জন্য ক্ষতিকর বলে উল্লেখ করা হয় মামলায়। বাণিজ্য অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে নাজুক মোড়ে এই মামলার প্রভাব পড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক সময় আরও থাকছেন। চীন যুক্তরাষ্ট্র সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনা নিয়ে পেন্টাগনে মাস্কের বৈঠক, অস্বীকার মার্কিন ধনকুবের। ভুয়া তথ্য ছড়ানোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। 2024 সালে সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর রেকর্ড হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM। সংস্থাটি জানায়, উন্নত জীবনের আশায় বিপদসংকুল পথে ইউরোপে পাড়ি দিতে গিয়ে অন্তত 9,000 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এশিয়া মহাদেশেই 2,000-এর বেশি মারা গেছে। এছাড়া মৃত্যুর আরও একটি বড় কারণ ছিল সহিংসতা। IOM বলছে, গত বছর অন্তত 10% অভিবাসন প্রত্যাশী সহিংসতায় নিহত হন।
2024 সাল মোটেও ভালো ছিল না অভিবাসন প্রত্যাশীদের জন্য। গেল বছর অন্তত 9,000 অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। শুক্রবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এ তথ্য প্রকাশ করে। সংস্থাটি বলছে 2024 সালে বিশ্বজুড়ে বিভিন্ন যাত্রাপথে কমপক্ষে 8,938 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। 2014 সাল থেকে অভিবাসীদের মৃত্যুর হিসাব রাখছে IOM। সেই হিসাব অনুযায়ী 2024 সালে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। IOM এর মিসিং মাইগ্রেন্ট প্রজেক্ট অনুসারে শুধু এশিয়া মহাদেশে কমপক্ষে 2,778 জন অভিবাসন প্রত্যাশী মারা গেছেন, যা 2023 সালের তুলনায় 624 জন বেশি। মৃতদের একটি বড় অংশ ভূমধ্যসাগরের এশিয়া ও আফ্রিকান উপকূল থেকে ইউরোপের পথে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারান। IOM বলছে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর আরও একটি বড় কারণ ছিল সহিংসতা। সংস্থাটির হিসাব অনুযায়ী 2024 সালে যত অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অন্তত 10% গুলি, ছুরিকাঘাতে নিহত হয়েছেন। অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী সরাসরি এসব সহিংসতা চালিয়েছে। সংস্থার একজন মুখপাত্র রয়টার্সকে জানান, বাংলাদেশ, ইরান, মিয়ানমার এবং মেক্সিকোতে এ ধরনের সহিংসতার জেরে মৃত্যুর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। IOM এর মহাপরিচালক উগোশি ড্যানিয়েলস জানান, এই সংকট মোকাবিলায় একটি আন্তর্জাতিক ও সামগ্রিক নীতি প্রয়োজন। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সংবাদের এই পর্যায়ে জানাচ্ছি দেশের খবর। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের বিক্ষোভ সমাবেশে কথা বলছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয় মত পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5 আগস্ট। 5 আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম খুন হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলির বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে। কথা বলছিলেন এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। চীন যুক্তরাষ্ট্র সম্ভাব্য যুদ্ধের পরিকল্পনার বিষয়ে জানাতে মাস্কের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রচারিত এমন প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ইলন মাস্ক। বানোয়াট সংবাদ প্রচার করায় সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারিও দিয়েছেন। একই সঙ্গে পেন্টাগনের কোনো কর্মকর্তা এমন ভুয়া তথ্য সরবরাহ করেছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন। মাস্কের এমন বার্তার পর গোপনীয়তা রক্ষায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন শুরু করেছেন ফেডারেল কর্মীরা।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার বৈঠক করেন এলন মাস্ক। তার এই বৈঠক ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে দাবি করে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য মার্কিন সামরিক বাহিনীর পরিকল্পনার বিষয়ে মাস্ককে অবহিত করবেন কর্মকর্তারা। এমন খবর নিয়ে বেজায় চটেছেন মার্কিন ধনকুবের। মাস্কের দাবি এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। পেন্টাগনে বৈঠকে চীন নিয়ে কোনো কথা বলা বা আলোচনা হয়নি। মাস্ক সতর্ক করে আরো বলেন, প্রতিরক্ষা দফতরের কোনো কর্মকর্তা এমন ভুয়া তথ্য সরবরাহ করছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিউ ইয়র্ক টাইমস এমন প্রতিবেদন প্রচার করায় সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে পেন্টাগনে মাস্কের বৈঠকের এমন খবর প্রকাশের পর বেশ বিরক্তি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটন বেইজিং এর যুদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি। আর মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেক্সেট জানান, বৈঠকে মাস্কের সঙ্গে উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনো যুদ্ধ পরিকল্পনা নিয়ে নয়। তবে এই ঘটনায় ফাঁস হওয়া তথ্যের কারণে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে ফেডারেল কর্মীদের মাঝে। মাস্কের হুমকির পর কিছু কর্মী গোপনীয়তা রক্ষা করতে এবং স্বচ্ছতা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। তাই যোগাযোগের মাধ্যম হিসেবে গোপন বার্তা ও ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করছেন। চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ইলন মাস্কের। বিশেষজ্ঞরা বলছেন, এমন খবর প্রচার হওয়ায় সে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি প্রতিনিয়ত নতুন মোড় নিচ্ছে। একদিকে দুই দেশের লাগাতার পাল্টাপাল্টি হামলা, অন্যদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা। এই দুই পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। এর মধ্যে সৌদি আরবে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, দ্রুত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন শিগগিরই একটি পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন রাশিয়া বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা হতে চলেছে। আলোচনার মূল বিষয়বস্তু হতে যাচ্ছে কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপদ নৌ চলাচল এবং সম্ভাব্য শান্তি চুক্তি। যদিও ইউক্রেন স্পষ্ট করেছে তারা রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এশিয়ার তিন শক্তিশালী প্রতিবেশী জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার টোকিওতে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তিন দেশ পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বর্তমানে জটিল ও স্পর্শকাতর। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে প্রস্তুত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। গ্রিনল্যান্ডে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতেই চাঙা দেশটির পর্যটন খাত। সরকারি পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী বেড়েছে 14%। এদিকে বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে এবার নিউ ইয়র্ক থেকে গ্রিনল্যান্ডের রাজধানী নুক পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। জুন থেকে এই রুটে বিমান পরিচালনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স। গেল নভেম্বরেই চালু হয়েছে গ্রিনল্যান্ডের রাজধানী নুকের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, আর তাতেই বদলে যাচ্ছে দ্বীপদেশটির অর্থনৈতিক চিত্র। পর্যটন খাতে বাড়ছে বিনিয়োগ, নতুন উদ্যোগ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগে গ্রিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যেতে হলে ট্রানজিট নিতে হতো ভ্রমণকারীদের। তবে এবার নুক থেকে নিউ ইয়র্কে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট। জুন থেকে এই রুটে বিমান পরিচালনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স। পর্যটকের সংখ্যা বাড়তে পারে ধরে নিয়ে নিজেদের ব্যবসা বাড়ানোর নির্দেশনা পাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। পরিসংখ্যান বলছে নুকের বিমানবন্দর চালুর পর গেল 3 মাসে 75% পর্যটন সংস্থা বুকিং বাড়ানোর কথা জানিয়েছে। এবছর জানুয়ারিতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী বেড়েছে 14%। গ্রিনল্যান্ডের পর্যটন খাতের প্রসারের কাজ করছে গ্রিনল্যান্ড সরকারও। 2026 সালে ইলুলিসাত শহরে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে যাচ্ছে। গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে কাকরতোকে চলছে আরেকটি নতুন বিমানবন্দরের নির্মাণ কাজ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। তিউনিসিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হয়েছেন সাইদ কামেল মদৌরি। দেশের অর্থনৈতিক অভিবাসন সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট কাইস সাইদ।
স্থানীয় সময় শুক্রবার মদৌরিকে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন সারাহ জাফরানি জেনজারি। এর মধ্য দিয়ে দেশটি 2 বছরের মধ্যে তৃতীয় প্রধানমন্ত্রী পেল। এর আগে সাইদ মদৌরি 2021 সালে পার্লামেন্ট ভেঙে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। এরপর বিচার বিভাগও নিজের প্রতিষ্ঠা নিয়ন্ত্রণ করেন। এই ছিল আন্তর্জাতিক সময়।